Hey guys, Assalamualaikum. It's me, your boy, Sango Islam Naik. তো গাইস, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ব্লগে আমরা যাচ্ছি ময়মনসিংহ বিভাগ হয়ে মেঘের রাজ্য মেঘালয়ে। যে মেঘালয় আপনারা দেখেন সেই সিলেটে। আরে ভাই, আমাদের ময়মনসিংহে তো আছে, তাই না? এত কাছে, মাত্র 40 কিলোমিটার দূরে মেঘালয়। না, 40 কিলোমিটার আর 10 কিলোমিটার বাড়াই দিয়ে আছে, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি এই 50 কিলোমিটার আওতাধীন ধরে আমাদের মেঘালয় রাজ্য। আর আমরা এই মেঘালয় দেখতে চলে যাই সিলেটে। কেন ভাই, আমরা কি এখানে যেতে পারি না? অবশ্যই যাব, আমরা এখনই যাব। সো গাইস, আজকে আমরা আপনাদেরকে মেঘালয় দেখাতে নিয়ে যাব, সেই দুর্গাপুর বিরিশিরি অঞ্চলে। চলুন এবার সবাই আমার সাথে। আমি এখন চলে যাব, এখন মেবি 3টা বাজে, আমরা 4টা ট্রেনে চলে যাব। তো এখান থেকে 4টা ট্রেন চলে সারাদিনে। তো ট্রেনের সময়গুলো আপনাদেরকে বলে দেব। চলুন এবার। আজকে অবশ্য বৃহস্পতিবার, আজকে প্রচুর হাঙ্গামা হইতে পারে ভাই। তো চলুন দেখতে দেখতে আমাদের সাথে পথে প্রান্তরে দেখা হবে আপনাদের সাথে। লেটস গো। তো গাইস, দেখতে দেখতে আমরা স্টেশন ত্যাগ করলাম। স্টেশনে এত ভিড়, এত হাঙ্গামার মাঝখানে আমরা মানে ম্যানুয়ালি ভিডিও শ্যুট করতে পারি নাই, বাট আমরা এই মুহূর্তে ট্রেনে উঠে পড়লাম। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি ট্রেনে না গিয়ে এখান থেকে বাসে যেতে চান, সেই ক্ষেত্রে আপনারা ব্রিজ থেকে সরাসরি বিরিশিরি বাস পাবেন। সেক্ষেত্রে টিকিট আপনার 120 থেকে 30 টাকা নিতে পারে। হ্যাঁ, আর আমি মনে করি ট্রেনে গেলে একটা অন্যরকম ফিল, এদিক দিয়ে পাহাড় পর্বত দেখা যায় ট্রেন থেকে। আর বাসে গেলে আপনার যারা বাস জার্নি অ্যাকচুয়ালি করতে পারেন তারা যাবেন। হ্যাঁ, আর ওখান থেকে আরেকটা ব্যাপার হচ্ছে, ব্রিজ থেকে সিএনজিও পেয়ে যাবেন আপনারা। আসলে দুই পাশে এত মনোমুগ্ধময় গ্রামের চিত্র, মানে দেখে জাস্ট মন ভরে যায়। আপনি ট্রেনে যান, বাসে যান বা সিএনজিতে যান। তো যাই হোক, দেখতে দেখতে বন্ধুরা আমরা চললাম ঝকঝক ঝকঝক করে ট্রেনে। তো এখন দেখি আমরা, আপনারাও দেখুন। আমি খুব এক্সাইটেড, তো আপনাদের সাথে নিয়ে চললাম। এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, আমরা জারিয়ার পথে চলতে থাকি। তো গাইস, আমরা চলে আসলাম এই মুহূর্তে জারিয়া স্টেশনে। তো ময়মনসিংহ থেকে বিকাল 4টা ট্রেনে সরাসরি এখানে চলে আসলাম। এখান থেকে সারাদিনে 4টা ট্রেন চলে। সকাল 9টায় একটা, ময়মনসিংহ থেকে 11টার সময় একটা, আর হচ্ছে বিকেল 4টায় একটা, রাতে 8টায় একটা। এই 4টা ট্রেন এই জারিয়া রুটে সারাদিন চলাচল করে। তো আপনারা এই 4টা দিনের সময় ধরে যে কোনো টাইমে আসতে ট্রেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখানে মূলত আমরা কালকে বিরিশিরি যাব। কালকে আমার দুটা ফ্রেন্ড আসবে ময়মনসিংহ থেকে। এখানে আমার সাথে আমার ওয়াইফ আছে। এখানে মূলত আমার শ্বশুর বাড়ি, তো যে কারণে আজকে স্টে করবো সেখানে। তো আমার ওয়াইফ আজকে আমার সাথে আসলেও কালকে সে আমার ভ্রমণ সঙ্গী হবে না। তো কালকে আমার ভ্রমণ সঙ্গী হবে তুষার আর রিফাত। তো তাদের জন্য আমি একটু এক্সাইটেড, কারণ তাদের সাথে আমার একটা ভ্রমণ পিপাসু নিয়ে বড় একটা অঙ্গীকারনামা আছে। তো আমরা এখন এখান থেকে বের হব। বের হয়ে কালকে ফার্স্ট যে কাজটা হচ্ছে, কালচারাল একাডেমিটা দেখাবো, ক্ষুদ্র নৃগোষ্ঠী যেহেতু আমাদের জাতীয় সম্পদ। তো চলুন এবার এখান থেকে যাওয়া যাক। দেখা হবে কালকে সকালে ইনশাআল্লাহ। টাটা। তো গাইস, আমরা চলে আসছি এখন বিরিশিরি উত্তর বাস স্ট্যান্ডে। তো এখানে আপনার বিরিশিরি কালচারাল একাডেমি আছে, একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের যে গারো সম্প্রদায় আছে তাদের একটা প্রোগ্রাম হয়। তো এখান থেকে কিভাবে মেঘালয় প্রান্তে যেতে হয়, কিভাবে বিজয়পুর সাদামাটি পাহাড়ে যেতে হয়, সেই ক্লিপগুলোই আজকে আপনাদের সামনে ধরে রাখবো। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যে আমরা ময়মনসিংহ থেকে শুধু ট্রেনে আসছি। তো ট্রেনে কিভাবে আসতে হয়, আর প্লাস হচ্ছে বাসে এখান থেকে কিভাবে আপনারা ময়মনসিংহ পর্যন্ত যাবেন,
ঠিক আছে, সেই ক্লিপগুলো আমি এই ভিডিওতে দেখাই দিব। হ্যাঁ, তো এইখানে আমার সাথে আজকে আমার দুইটা ফ্রেন্ড যাবে, তারা আজকে ময়মনসিংহ থেকে চলে আসছে। হ্যাঁ, তারা ওই যে অলরেডি আপনাদের দেখাই, তারা ওই যে অলরেডি চলে আসছে এখানে। হ্যাঁ, হ্যালো তুষার, হ্যালো রিফাত। হ্যাঁ, ভিডিও শুট চলতেছে। হ্যাঁ, তো আমরা ভালোভাবে ব্লগটা শেষ করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি। হ্যাঁ, একটু আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে সম্পূর্ণরূপে দেখা যায় না, ভেতরে ঢুকতে দেয় না, তাদের একটা ঢোকার নির্দিষ্ট দিন আছে। তো আমরা কাছে দিয়ে জানি যে কিভাবে ঢুকতে হয় এখানে, বা বাইরে থেকে মানুষ কিভাবে আসতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। না না, আসলে আপনাদের এইখানে এখানে একটা কুটির বাড়ি আছে না, গাছের উপরে। তো এইটা অনেক সুন্দর। তো মামা বলেন, এদিক দিয়ে কিভাবে ঘাটে যেতে হয়? উচ্চাইল বাজার থেকে কিভাবে ঘাটে যেতে হয়, আর দুর্গাপুর হয়ে কিভাবে ঘাটে যেতে হয়? উত্তরাল থেকে শিবগঞ্জ ঘাটে যেতে হবে। শিবগঞ্জ ঘাটে গিয়ে নদী পার হয়ে তারপরে অটো করে বিজয়পুর, বিজয়পুর গিয়ে তারপরে জিরো পয়েন্ট থেকে রানীকং থেকে তারপরে সাদামাটি, আচ্ছা, পাহাড়, তারপরে এদিক দিয়ে অনেক জায়গা আছে, ঘুরে আসতে হবে। আর দুর্গাপুর দিক দিয়ে যেতে হলে দুর্গাপুর পার হয়ে তারপরে তেলিবাজার ঘাট হয়ে নদী পার হয়ে তারপরে আবার অটোতে করে যেতে হবে। অটো করে তারপরে রানীগং, বিজয়পুর, তারপরে জিরো পয়েন্ট, তারপরে হলো চীনামাটি পাহাড়, এই পর্যন্তই আর কি। দুর্গাপুর যাওয়ার প্রসেসিংটা হচ্ছে এইটা, তাই না? জি, এটা। থ্যাংক ইউ মামা আপনাকে। গাইস, আপনারা শুনলেন তো, আসলে আমি খুব এক্সাইটেড মামার থেকে শুনে। তো আমি নিজে গিয়ে ওই প্লেসগুলো ঘুরবো, আপনাদেরও দেখাবো কিভাবে আপনারা যাবেন বা কিভাবে আপনারা ঘুরবেন। তো আমরা এখন বেরোয় পড়লাম। হ্যাঁ, তো দেখা হবে আমাদের সাথে পথে প্রান্তরে। ওকে, তো গাইস, আমরা উচ্চাইল বাজার থেকে সরাসরি অটো নিয়েছি ঘাটের দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা বার্গেনিং করে অটো নিয়ে সরাসরি ওই প্রান্তে যাইতে পারবেন, ওই বিজয়পুরের দিকে। কিন্তু ওখানে যেতে হলে আপনাদের ওই ঘাটের ওই পাশ থেকে অটো নেওয়াটাই বেটার। এই পাশ থেকে অটো নিলে অনেক তারা মানে ডিমান্ডেবল দাম চায়, কস্ট বেশি পড়ে যাবে আপনাদের। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ঘাটে 20 টাকা করে চলে যাবেন। তারপর ঘাটে যাওয়ার পরে একটু হেঁটে ঘাটটা পার হয়ে আপনারা, হ্যাঁ, ইরিশিরি মানে সরি ওই রাস্তাটা, ওটার নাম জানি কি, শিবগঞ্জ বাজার থেকে আপনারা অটো রিজার্ভ করে প্লেস অনুযায়ী আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। তো আপনাদের সেই ব্যাপারটাই আমি আজকে দেখাবো। আমরা এখান থেকে সরাসরি ঘাটের দিকে উদ্দেশ্য রওনা দিয়েছি। হ্যাঁ, কম খরচে কিভাবে আমরা মেঘালয় ঘুরে আসতে পারবো। তো আমরা অনেক এক্সাইটেড। আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আমার ছোট ভাই। ঠিক আছে সৈকত, তুমি একটা হাই দাও। সো আমরা যাচ্ছি সামনের দিকে, ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে। আমরা অনেক এক্সাইটেড। তো এই যে রাস্তা, আসলে রাস্তা অনেক জ্যাম দেখা যাচ্ছে আজকে। এইটা হচ্ছে পেছনে হচ্ছে উচ্চাইলের রাস্তা, আমরা যে বাজারটা পার করে আসছি। তো গাইস, আমরা চলে আসলাম এই মুহূর্তে ঘাটে। তো আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে যে সম্মেশ্বরী নদী দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এখানে মানে নদী শুকিয়ে যাওয়ার কারণে আমরা এই পাশ দিয়ে অনেক দূর হেঁটে যেতে হয়। আমরা ওই অটো নিয়েছি এই পাশ থেকে। হ্যাঁ, অটো করে আমরা সরাসরি ওই পারে চলে যাবো। আপনারা যত দূর পারবেন, হ্যাঁ, উচ্চাইল বাজার থেকে একটা অটো রিজার্ভ করে নিয়ে তারপর এই পাশ থেকে পার হওয়া। হ্যাঁ, এই আবার ওই পারে গিয়ে অটো নিতে পারবেন আপনারা। সেই ভিউটা আপনাদের দেখাই দিব। সেই ভিউটা বলতে গিয়ে আসলে নদীটা যখন ভরে যায় তখন আপনারা এই পাশ থেকে নৌকা নিয়ে সরাসরি যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো অটো রিজার্ভ করতে হবে না। উচ্চাইল বাজার থেকে ওই পার থেকে গিয়ে তারপর অটো রিজার্ভ করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ।
গাইস এখানে আমি একটা ব্যাপার বলে রাখি, আসলে উচ্চাইল বাজার থেকে মানে বিরিশিরি বাজার থেকে আসার পথে তো অটোওয়ালাদের সাথে মানে বাইসাইকেল ওয়ালাদের সাথে যে মানে বার্গেনিংটা, ওই বার্গেনিংটা আমাদের সম্পূর্ণ হয়নি, যেটার কারণে আমরা এখন নদীটা পার হয়ে এই পাশ থেকে আমরা অটো নিব এখন। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক উজান, এদিকে উঠতে একটু আমাদের কষ্ট হচ্ছে, জানি না সামনে পাহাড় আছে, পাহাড়ে উঠতে গেলে আমাদের কি হয় জানি না। এটা হচ্ছে সোমেশ্বরী নদী, আমার পাশ ঘিরে মনে হচ্ছে না এটা সিলেটের জাফলং ব্যাপারটা ইন্টারেস্টিং। চলো যাওয়া যাক আমাদের নেক্সট গন্তব্য। এই নদীটা এখান দিয়ে পার হওয়ার পর এখানে অনেক অটোর সারি আছে, তো আপনারা অবশ্যই বার্গেনিং করে অটো রিজার্ভ করবেন। সেক্ষেত্রে ভাড়া কত টাকা নেয় বা টোটাল আমাদের ট্যুর খরচটা আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেব। এই পথ দিয়ে আমরা সোজা সরাসরি মেঘালয় প্রান্তে চলে যাব, ভিসা পাসপোর্ট ছাড়া আমরা সরাসরি ইন্ডিয়ায় ঢুকে যাব। তো চলুন দেখা যাক আমাদের সামনে কি হয়। তো গাইস আমরা এখন চলে আসলাম বান্তিরপাড় বাজারে। এখানে একটা রিসোর্ট আছে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পথ দিয়ে যখন আপনি মেঘালয় যাবেন তো আসার পথে এখানে একটা থাকার ব্যবস্থা তো চাইবেন। একদিনে ঘোরা যায় না, একদিনে ঘুরে আপনি শেষ করতে পারবেন না। তো আমাদের ব্লগটা হচ্ছে যেভাবে শেষ করা যায় শর্ট সময়ের মধ্যে। তো এখানে রিসোর্টটার নাম হচ্ছে সপ্তপুরী রিসোর্ট। আমরা এখন আপনাদেরকে রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো, আপনারা কিভাবে আসলে কত টাকা বাজেটের মাঝখানে আপনারা এখানে থাকতে পারবেন, একদিন এনজয় করতে পারবেন। ঠিক আছে, সো গাইস চলুন। এটাই হচ্ছে স্বপ্নপুরী রিসোর্ট। তো গাইস আমরা এখন চলে আসলাম রিসোর্টের মাঝখানে। তো আমরা আপনাদেরকে রুমগুলো দেখাবো। সেক্ষেত্রে আপনারা ফ্যামিলি নিয়ে যারা বা ফ্রেন্ডসে যারা ভিজিট করবেন বিজয়পুরে, সেক্ষেত্রে আপনারা এই রিসোর্টে থাকতে পারেন একদিন। এটা শুধু রিল্যাক্সের জন্য, রিফ্রেশমেন্টের জন্য। তো গাইস আমরা চলুন দেখাই রুমগুলো আপনাদের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে লবি, মেইনলি এটা হচ্ছে লবি। এটা লাইটগুলো জ্বালা দিতে। এটা হচ্ছে এটা হচ্ছে কিং সাইজের একটা বেডরুম। হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে একটা ওয়াশরুম আছে। যেহেতু কারেন্ট নেই এখানে, কারেন্টের একটা বিড়ম্বনা থাকতে পারে, কারণ তো গ্রাম দিকে পাহাড়ি এলাকার ভিতরে। তো এখানে আইপিএস এর মাধ্যমে রুমে আবার এসি আছে। এই রুমগুলোর ভাড়া হচ্ছে 3000 টাকা করে। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু আলোচনা সাপেক্ষে কমিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আস্কিং প্রাইস, তাদের সাথে একটু বার্গেনিং করে নিতে পারবেন। তবে অত বেশি বার্গেনিং মনে হয় না করা যাবে। তো আমরা সেকেন্ড বেডরুমটা দেখাই। এটা হচ্ছে সেকেন্ড কিং সাইজ বেডরুম। এটাও নাই, অনেক সুন্দর একটা প্লেস। যারা ফ্যামিলি নিয়ে আসবেন, যারা এখানে ঘুরতে আসবেন বিজয়পুরে, হ্যাঁ অ্যাকচুয়ালি তারা খুব সুন্দর, একদম সুন্দর মানে মনোরঞ্জন একটা পরিবেশে থাকতে পারবে নিজের মতো করে। একটা পারিবারিক ব্যাপার স্যাপার এখানে আছে। এখানে একটা আলমারি আছে, যেটাতে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। প্লাস একটা আয়না আছে। হ্যাঁ, এখানে একটা শেল আছে। প্লাস এখানে একটা সুন্দর একটা ওয়াশরুম আছে, যেটা আমরা মানে একটু বিদ্যুৎ বিড়ম্বনার জন্য আমরা দেখাতে পারছি না। যদি হাই কমোড চাই, হাই কমোড আছে, গোছলের সুন্দর ব্যবস্থা আছে। এসি রুম দুইটাতে, শাওয়ারের জন্য কিং সাইজ। সরি, এটা হচ্ছে কুইন। বেসিক আছে পার্সোনাল। এইটার ভাড়া হচ্ছে 2000 টাকা করে। মানে এইটাতে আপনি একটা ওয়াশরুম পাবেন, একটা এসি পাবেন, সেম একটা ফ্রিজ পাবেন। অ্যাকচুয়ালি এখানে একটা বার আছে, তুমি যদি দেখতে মানে দেখাতে চাও। একটা আয়না আছে, আলমারি আছে। হ্যাঁ, ওই রুমটাও সেম এটার মতো। মানে এই দুইটা কুইন, এই দুইটা হচ্ছে কিং।
সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে এসে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ডটা সুন্দরভাবে করতে পারবেন। সো এবার দেখা যায় বাইরে তাদের আরেকটা কটেজ আছে, বাট ওটা হচ্ছে নন এসি। হ্যাঁ, তাদের লবিটা একটু দেখাও তুমি। হ্যাঁ, লবিতে কি সুন্দর একটা দৃশ্য, একটা ফ্লেভার আছে, একটা ব্যালকনি, তারপর হচ্ছে চা, বিকাল টাইমে চা কিংবা একটু বিশ্রাম নিরিবিলি নেওয়ার জন্য টোটালি স্যাটিসফাইড। বাজেট কিং বলা যায়। এই পাশে হচ্ছে তাদের নন এসি। হ্যাঁ, একটু কাম ডাউনের ভেতরে, যেটা ভাড়া হচ্ছে 1000 টাকা করে। যাদের বাজেট একটু কম তারা এইখানে থাকতে পারবে। আর এই পাশটাতে তুমি দেখো সুন্দর একটা সিঁড়ি আছে, যেটা দিয়ে নেমে আপনারা এই পাশের রুমগুলো যাইতে পারবেন। তো আমরা এই পাশের রুমগুলো দেখা দিব। আপনি আপাকেও পেয়ে যাবেন। এই রুমগুলো ভাড়া হচ্ছে 1000 টাকা করে। কিন্তু বিদ্যুৎ বিড়ম্বনার কারণে তো আমরা দেখাতে পারছি না। তো এখানে এক্সট্রা বেডও আপনারা পেয়ে যাবেন। এক্সট্রা বেড যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, যারা বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসবেন বিজয়পুর, তারা অন্যরকম একটা পরিবেশে থাকতে পারবেন। এখানে থাকা খাওয়া ব্যবস্থা সব কিছুই আছে এখানে। তো গাইস, এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে মানে রিসর্টের ঠিক পিছন দিকে সুন্দর একটা পাহাড় আছে ছোট। তারা ঠিক পাহাড়ের উপরেই একটা রিসর্ট করেছে, যেটা অনেক সুন্দর। তো গাইস, আমরা রিসর্টের প্রত্যেকটা রুম আর আউটসাইড যে ভিউটা আছে ওইটা আপনাদেরকে দেখালাম। তো এইখানে রিসর্টের ম্যানেজার আছে রাকিব ভাই, রুবেল পাঠান ভাই। তো তার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেক্ষেত্রে ভাই আমাদের ব্লগ দেখে যদি কেউ আসে তো আপনি একটু ডিসকাউন্ট করে রাখবেন। হ্যাঁ, চেষ্টা করুন। হ্যাঁ, ভাইয়া আছেন তো অত বার্গেনিং করা যাবে না, কারণ এত সুন্দর একটা পরিবেশে আপনারা এত কম বাজেটের ভিতর এমন সুন্দর একটা রুম পাবেন, ভিউ পাবেন, এটা অন্যরকম ব্যাপার। তো সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আপনারা এখানে নাম্বারটা দেওয়া আছে, বোর্ডেও দেওয়া আছে। আর রাকিব ভাই, রুবেল ভাইয়ের মুখে যদি একটু নাম্বারটা একটু তুমি যদি, রুবেল ভাই আপনাদের রিসোর্টে আসতে হলে প্রথমে কি করতে হবে, মানে ওই শিবগঞ্জ বাজার থেকে কিভাবে আসবে? শিবগঞ্জ বলতে আমাদের রিসোর্টে যদি এখন আই মিন এই টাইমটায় শীতের সময় যদি কেউ আসতে চায়, তাহলে যারা প্রাইভেট কার, মোটরসাইকেল, বাইক নিয়ে আসে, তারা সরাসরি একদম কাঠের ব্রিজ আছে আমাদের, যে বেলি দিয়ে গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারবো আমাদের রিসোর্টে। আর যদি কোনো কারণে কেউ বাসে আসে কিংবা ট্রেনে আসে, ট্রেনে যদি কেউ জারি আসে, সেখান থেকে অটো দিয়া বিভিন্ন যানবাহন আছে, দুর্গাপুর আসবো, দুর্গাপুর থেকে নদী পার হয়ে শিবগঞ্জ বাজার থেকে অটো নিয়ে সরাসরি আমাদের রিসোর্টে। তো সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, সেই কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিতেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 01920917150। থ্যাংক ইউ ভাই, আপনার সাথে দেখা খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আমরা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল একদিন এসে থাকবো, এনজয় করবো ইনশাআল্লাহ। আমরা এখন বিজিবি ক্যাম্প পার হয়ে সোজা মেঘালয়ের দিকে ঢুকলাম। অনেক কথাবার্তা বলে ভাইদের সাথে অনেক তর্ক বিতর্ক করে শেষ প্রান্তে আমরা এসে দেখছি মেঘালয়। এখানে একটা হেলিপ্যাড আছে, হ্যাঁ, এই দুই পাশে, এই পাশটা আর এই পাশটা, দুই পাশে হচ্ছে ইন্ডিয়া আর রোডটা হচ্ছে বাংলাদেশের। মানে ব্যাপারটা ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে। শীতের দিন তো কুয়াশার কারণে অনেকটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো মেঘালয়ের রাজ্যে যদি একটু মেঘ না থাকে তাহলে তো ব্যাপারটা জমে না, তাই না? তো দুই প্রান্তে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। তো আমরা ওখানে মেইনলি বিজিবি থাকার কারণে আমরা ভিডিওটা করতে পারিনি সীমান্ত বর্গের সামনে। হ্যাঁ, গাইস আমরা এখন চলে আসছি একদম বাগমারা বাজার কাছে। বাগমারা বাজার হচ্ছে ইন্ডিয়া। ওই যে বিএসএফ বসে আছে, আপনারা একটু
জুম করে দেখতে পারবেন ওখানে এটা হচ্ছে সীমান্ত। আবার এই পাশটাতে হচ্ছে ইন্ডিয়া, আমরা যে পথ ধরে আসছি দুই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আবার এই পাশটাতে হচ্ছে বাংলাদেশের রাস্তা। ব্যাপারটা অন্যরকম। এটা হচ্ছে 0 পয়েন্ট। ওই যে বিজিবি ভাইয়েরা আমার বসে আছে বাংলাদেশের সীমান্ত ঘিরে, হ্যাঁ, দেশ রক্ষার কাজে। তো আমরা একটু দেখাই এই পাশে, এটা হচ্ছে ইন্ডিয়ার বাজার, এটা বাগমারা বাজার, সীমান্ত মেঘালয়ের প্রান্তে। হ্যাঁ, উপরে মেঘালয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়া বাগমারা বাজারের সীমান্ত আমরা এখন চলে আসছি নৌকার ঘাটে। তো এইখান থেকে আপনারা ঠিক ওই প্রান্তে একটা মানে নীল পানির জায়গা আছে, সেখান থেকে পানিটা নীল দেখা যায়, কারণ এখানে তো সব সাদা মাটির পাহাড়। তো যেই কারণে মানুষ, পর্যটক যারা আসে তারা ওই পর্যন্ত যায়। এখন আমরা যেতে পারলাম না, খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ বিজিবির একটা বিড়ম্বনা থাকতেই পারে, কারণ তারা আমাদের দেশ প্রতিরক্ষার কাজে নিয়োজিত। একটা কোনো সমস্যা হোক, একটা সিন্ডিকেটজনক সমস্যা হোক, তারা সবসময় মানে অ্যাক্টিভ থাকে আমাদের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা আজকে আমাদেরকে যেতে দিল না। আর এখান থেকে আপনারা নৌকা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 600-700 টাকা এরকম চাইতেই পারে। আপনারা বার্গেনিং করে, হ্যাঁ, মিনিমাম 200 থেকে 250 টাকার মাঝখানে নৌকা নিয়ে আপনারা এই মেঘালয়ে প্রান্ত ধরে, হ্যাঁ, কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়াতে ঢুকে যেতে পারবে। সো আজকে আমাদের ক্লিপটা এইখানে ক্যাম্প পর্যন্ত শেষ করলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে সাদামাটির পাহাড়ে। হ্যাঁ, সাদামাটির পাহাড়টা দেখার জন্য অনেকেই এক্সাইটেড। সো আমরা এখন ওইটাই দেখাতে নিয়ে যাবো। তো আমরা এখন এখানে ঘুরতে পারলাম না, সবচেয়ে মন খারাপের কারণ হচ্ছে এইটা। হ্যাঁ, সো এখন সাদামাটির পাহাড়ে যাওয়া। তো গাইস, আমরা এখন পাহাড়ের উপর উঠবো। আর মেইনলি ব্যাপার হচ্ছে আমাদের তুষার এতক্ষণ অনেক কষ্ট করছে, ক্যামেরাটা ধরছে, তো এখন তার বদলে রিফাত গেছে। চলো, তুই যদি এনে এক ধরে উঠতে পারোস, ঠিক আছে? আমি নিচের থেকে এক ধরে ধরতে পারোস, তাহলে তোরে কি করুন যা। না, এটা আমার দ্বারা সম্ভব না। তুই যা খাইতে চাস চাই খাওয়া, এটা আমার। এক ধরে উঠবি এদিকে। আচ্ছা পামু, হ্যাঁ ধরো। আচ্ছা, রেডি? ইন্দে রেডি? রেডি, 1 2 3। না, শেষ হয়েছে না, তুমি থামছো কেন? অবশ্যই আরো জায়গা আছে, আরো এর চেয়ে উঁচু পাহাড় আছে। হ্যাঁ, তো গাইস, এখানে একটা ব্যাপার ছিল, রিফাতের কিন্তু কথা ছিল যে এইটার উপরে উঠতে হবে, ঠিক আছে? কিন্তু রিফাত উপরে উঠতে পারে না। আসলে এটার উপরে গন্তব্য হচ্ছে ওই জায়গাতে। না, এটা বলা ছিল না, এটাই বলা আমাকে এই পর্যন্ত বলা ছিল। না, এটা হয় নাই। তোমার দমের উপর নির্ভর করে আমরা বলা হয়েছিল পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। এটা তো পাহাড়ের চূড়া না। মজার ব্যাপার হচ্ছে আমরা তো এখানে ফ্রেন্ডরা আসছি, তো এখানে যারা কাপল আছে, ঠিক আছে, নয়া কাপুতি, ঠিক আছে, তারা কিন্তু এসে ভালোই উপভোগ করতে পারে। আর একটা ব্যাপার, এইখানে তো মানে এই যে চিপসের প্যাকেট, বিরিয়ানির প্যাকেট, হ্যাঁ, এই যে অনেক কিছু নেট পরে আছে, এখানে পলি পরে আছে। তো আসলে আমাদের দেশের সৌন্দর্য রক্ষা করার জন্য তো মানে আসলে মেইনলি কাজ করার দায়িত্ব তো আমাদের, তাই না? তো এইখানে যদি মানুষ এভাবে ফেলে রাখে, যারা দর্শনার্থী আছে তারা কিন্তু এগুলি খেয়াল করবে। মানে পাহাড় তো উঠে, পাহাড়ের উপর উঠে মানুষ কি দেখবে? এটা প্রকৃতির লীলা খেলা। তো ওঠার পর যদি আপনি এইখানে চিপসের প্যাকেট, বাদামের প্যাকেট, তারপরে পলি, এগুলো সাধারণত দেখলে মানুষজন আসলে ঘোরার মোটিভটাই চলে যায়। হ্যাঁ, আমরা আসলে এই কাজগুলো থেকে বিরত থাকি।
হ্যাঁ এই যে বিরিয়ানির প্যাকেটগুলো সব হ্যাঁ এই যে পলি, এই যে দেখছেন মানে একদম খারাপ অবস্থা। দেখো ওই পাশে সামনে পাহাড়, এই পাশে পাহাড়, মানে কুয়াশার জন্য সম্পূর্ণরূপে আসতেছে না, বাট ওই পাশে যা আছে সব কিছুই পাহাড়ের মাঝখানে সীমাবদ্ধতা। হ্যাঁ, তো এইসবের মাঝখানে যদি মানুষ দাঁড়িয়ে থেকে পাহাড় না দেখে যদি এই যে এইসবের স্মেল, হ্যাঁ পলিগুলোর অবস্থা যদি মানুষজন মানে মানে যখন এসেই দেখবে, তখন শুরুটা করে কিন্তু মানুষ এই পাশ থেকে, তখন কিন্তু মানুষের মন থেকে কিন্তু মানে একটা নেচারের প্রতি একটা প্রাদুর্ভাব এটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, তো আসলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসলে পাহাড়ের মুগ্ধতা ছাগলও মুখ করতেছে। খুব সাবধানতার সাথে নামতে হবে, খুব সাবধানতার সাথে নামতে হবে। মেয়ে মানুষ অবশ্যই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কারণ তারা কি পরে হিল পরে আগডুম বাগডুম মানে বাংলাদেশের একমাত্র চুনাপাথর যদি কোথাও পাওয়া যায় ওটা হচ্ছে নেত্রকোনা জেলার বিরিশিরি অর্থাৎ দুর্গাপুর। এই সেই মাটির পাথর, এই যে এরকম দেখতে অনেকটা। তো গাইস, এই ছিল আমাদের সাদামাটির পাহাড় ভ্রমণ। আসলে এখান থেকে আরেকটা জায়গা আছে যেখানে সাদামাটির পাহাড় ছিল, মানে ছিল বলতে আছে এখনো। ওইটাতে আগে বিজনেস করতে শুনতাম, মানে কি একটা ব্যবসা ট্যাবসার সাথে জড়িত ছিল। তো সরকারি আইন বিধিনিষেধ অনুযায়ী ওইটা থেকে মাটি চোরা চালান বলেন, যত কিছু বলেন সব কিছু ক্লোজ হয়ে গেছে। তো এটা আর কি গোপন সূত্রে শোনা, যাই হোক। তো এইখানে ওই জায়গাটার নাম হচ্ছে বিপিনপুর, ঠিক আছে, বিপিনপুর মেদিনী। হ্যাঁ, আসলে নীল পানি নাকি কি বলবো, সবুজ পানি, ওই নীল পানি নামেই চিনি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের ঘোরাফেরা এই পর্যন্তই ছিল। তা আমরা দুর্ভাগ্যবশত নৌকা ভ্রমণটা মিস করেছি, যেটা আপনারা আসলে মিস করবেন না অবশ্যই। হ্যাঁ, তো যতটুকু চেষ্টা করবেন, যতটুকু পারবেন আপনারা নৌকা ভ্রমণটা করবেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার, এইটাই আমরা আজকে মিস করেছি। আর দুর্গাপুর হয়ে আপনারা ওই পাশ দিয়ে আত্রাখালি হয়ে দাহাপাড়া একটা পাহাড় আছে ওইখানে, তো ওই জায়গাটাতে আপনারা ঘুরতে পারবেন। এই ছিল আমাদের কাছে আজকের ইনফরমেশন বিজয়পুর ঘোরা। আর আপনারা অবশ্যই ওই রিসোর্টটাতে থাকতে ভুলবেন না। হ্যাঁ, ওই রিসোর্টটা অনেক সুন্দর। আপনারা ফ্যামিলি বলেন, ফ্রেন্ড বলেন, যা মানে একটা পারিবারিক ট্যুর, মানে শর্ট ট্যুর ময়মনসিংহের শহরে যারা আছেন বা ঢাকার প্রাণকেন্দ্রে যারা আছেন, তারা শুধু সিলেট না গিয়ে আমাদের ময়মনসিংহের নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলাটা ঘুরে যাবেন অবশ্যই। তো এত কাছে, এত মানে সুন্দর একটা জায়গা আপনারা পাচ্ছেন মেঘালয়টাকে উপভোগ করতে। তো এইটা হচ্ছে মানে এটা অন্যরকম ব্যাপার, এটা আসলে মনোমুগ্ধময়। ঠিক আছে, তো আপনারা সবাই আসবেন, সবাই বিজয়পুরটাকে উপভোগ করবেন, দুর্গাপুর আসবেন, ঘুরে যাবেন। আমাদের ময়মনসিংহের প্রাণকেন্দ্রে এত সুন্দর একটা জায়গা, তো আপনারা অবশ্যই মিস করবেন না। সো আজকে সাদামাটির পাহাড় আর মেঘালয় ঘোরা আমাদের আজকে এই পর্যন্তই ছিল। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ওকে, টাটা, বাই বাই। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে মামার সাথে দেখা হয়ে গেল। মামা দারুণ গান। হ্যাঁ, তো আমরা আজকে তার গান শুনবো এই পাহাড়ি মনোভাবে। হ্যাঁ, তো মামা আমাদেরকে একটা গান শোনাও। হ্যাঁ, বলেছিলে গো ভালোবাসি গো, আজ গো এমন হলো, এমন হলো, এমন হলো। কষ্ট পাইতাম না তোমার ভালো,
বাসা পাইলে এত নষ্ট হইতাম না, তোমার ভালোবাসা পাইলে এত কষ্ট করতাম না। জানতাম না রে এই প্রেম তুই আমারে শিখাইলে, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলে রে কই গেলে, কি মায়া লাগায়া গেলা রে বন্ধু আমি তোমারে ভুলতে পারি না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। মন দিয়াছি প্রাণ দিয়াছি করলাম তোমার কি গতি, তোমারে যে ভালো হবে যে সুখ পাইলাম না এক রতি। মন দিয়াছি প্রাণ দিয়াছি বললাম তোমার কি গতি, তোমারে যে ভালো হবে যে সুখ পাইলাম না এক রতি। কি মায়ালা গায়া গেলে রে বন্ধু আমি তোমারে বুঝতে পারি না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট করতাম না। সুখে থাকো সুখী হোক করি শুধু কামনা, আমার সাথে করলে রে তুই একই প্রেমের চলনা। সুখে থাকো সুখী হোক করি সদাই কামনা, আমার সাথে করলে রে তুই একই প্রেমের চলনা। কি মায়ালা গায়া গেলে রে বন্ধু আরো জালির প্রতিদান, তোমার ভালো বাসা পাইলে আমি আরো জালি এত নষ্ট হইতাম না। আমার 26 বছর যাবৎ গান গান, তো উনি 26 বছর যাবৎ গান গান। হ্যাঁ, তো এই লোকশিল্পীগুলো মানে আমাদের দেশে তারা আসলে এখানে মিডিয়া নাই, সোশ্যাল একটা ভাইব নাই, তো তারা এই জন্য উঠতে পারে না আসলে। কিন্তু এই সকল যে লোকসঙ্গীত এই সকলকে মানে প্রাদুর্ভাব দেওয়ার জন্য মানে আমাদের খোঁজা উচিত, আমাদের বের করা উচিত এই সকল লোকশিল্পীর জন্য। তো আমার থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ, দোয়া করি। হ্যাঁ, আপনিও দোয়া করবেন আমাদের।